ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। এর আগে শুক্রবার হারদামাউতে এসটিসির যোদ্ধা ও অবকাঠামোর উপর লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। এতে 7 জন নিহত ও 20 জন আহত হন। একই দিন দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা নিয়ে আগামী 2 বছরের মধ্যে এক গণভোটের আয়োজনের ঘোষণা দেন এসটিসির প্রধান আইদারুস আল জুবাইদি। চলমান এই উত্তেজনার মধ্যেই আরব সাগরের নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সরকারি বাহিনী 37 নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে, যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি। এর আগে শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘন্টার মধ্যেই আল খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। এই হামলায় হতাহত হন বেশ কয়েকজন। এসটিসি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। ওয়াদি হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুল মালিক জানিয়েছেন, তাদের আল খাসার ক্যাম্প লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। এর আগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। এসটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও দফায় দফায় বিমান হামলা চালায় সৌদি। এছাড়া সৌদি শান্তির ফাঁকা বুলি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব। একই দিন দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এক গণভোটের আয়োজনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসটিসি। শুক্রবার এসটিসির প্রধান আলদাউস আল জুবাইদি এ ঘোষণা দিয়ে জানান, আগামী 2 বছরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। যদিও তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌসেনাদের মোতায়েন করা হয়েছে। সৃষ্টি ঘটক, 71। ইরানের চলমান অস্থিরতা নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালো তেহরান ও ওয়াশিংটন। বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অযাচিত হস্তক্ষেপে চটেছে ইরান। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কারো নাক গলানো সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেয় দেশটি। আরিসুল ইসলামের প্রতিবেদন। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয়। এতে 3 শহরে কয়েকজনের প্রাণহানিও হয়েছে। এই ইস্যুতে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখার কথাও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই অনধিকার চর্চাকে ভালো চোখে দেখছে না তেহরান। তাই ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্প এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে উঠবে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। কোনো অজুহাতে ইরানের নিরাপত্তার উপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। আরিসুল ইসলাম, 71। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকিতে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে ইরানের স্থায়ী প্রতিনিধি। ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবকে লেখা এক চিঠিতে বেপরোয়া হুমকির নিন্দা জানান। তিনি বলেন, শক্তি প্রয়োগের প্রকাশ্য হুমকি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সুস্পষ্ট এবং গুরুতর লঙ্ঘন। এই বিষয়ে দৃঢ় ও স্পষ্ট নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান
ইরাভানি। জাতিসংঘের ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে তা কেবল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে আরও দুর্বল করবে, বরং যে নিরাপত্তা পরিষদের উপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব ন্যস্ত করা হয়েছে সেই পরিষদের বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব ও বৈধতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে। মিয়ানমারের নেপিদোর দক্ষিণাঞ্চলের পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর সদস্যদের হামলায় অন্তত 40 জন সেনা নিহত হয়েছেন। প্রতিরোধ বাহিনীর বরাতে এই খবর জানায় স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও। এতে বলা হয়, দুদিন আগে বাগো অঞ্চলের সিত্রাং নদীর পাশে জান্তা অবস্থান লক্ষ্য করে আক্রমণ করে পিডিএফ এর সদস্যরা। প্রথম আক্রমণটি করা হয় গত 30 ডিসেম্বর সকালে। একই দিনে আরও 2টি স্থানে বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায়। এই সময় জান্তা বাহিনীও গুলি চালায়। দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ঢাকায় পাকিস্তানের স্পিকারের সাথে হাত মেলানোর দুদিন পর দেশটিকে খারাপ প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস আয়োজিত অনুষ্ঠানে জয়শঙ্কর এমন মন্তব্য করেন। পাকিস্তানকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যদি তারা সন্ত্রাসবাদ অব্যাহত রাখে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রক্ষার অধিকার ভারতের আছে। ভারতকে রক্ষার জন্য যা করা দরকার ভারতীয় সরকার তাই করবে বলেও হুঁশিয়ারি দেয় জয়শঙ্কর। এর আগে গত বুধবার বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসেন এস জয়শঙ্কর ও পাকিস্তানি স্পিকার সর্দার আয়াজ সাদিক। শোকের আবহেই তাদের মধ্যে আলাপ হয়। ছড়িয়ে পড়ে তাদের করমর্দনের ছবি, যা খুবই প্রশংসিত হয়। সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 47 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় শোকাহত হয়ে পড়েছে পুরো অঞ্চল। শোক ও সমবেদনা জানিয়ে ফ্রান্স, ইতালি, জার্মানি, ইউক্রেন সহ বিভিন্ন দেশ খবর পাঠিয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার এই ঘটনায় এখন পর্যন্ত 47 জন মারা গেছে বলে জানিয়েছে এবং আহত হয়েছে 112 জন। এর আগে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসর্ট শহর ক্রমন্টার লে কনস্টেলেশন নামে পানশালায় নতুন বছর উদযাপন করতে জড়ো হন অনেক মানুষ। সেই সময় হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়ে অনেকে। এতে হতাহত হন বহু মানুষ। 1 বছরের জন্য কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সব সামগ্রীর উপর থেকে অতিরিক্ত শুল্ক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের এক তথ্যপত্র অনুযায়ী 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকা নতুন শুল্ক এখন 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত আসবাবপত্র, কিচেন ক্যাবিনেট ও গৃহসজ্জার সামগ্রীর উপর বিদ্যমান শুল্কই বহাল থাকছে। এর আগে গত বছরের অক্টোবরে হোয়াইট হাউস গৃহসজ্জার আসবাবপত্র, কিচেন ক্যাবিনেট ও গৃহসজ্জার সামগ্রিক ওপর 25% শুল্ক আরোপ করেছিল। সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় 2026 সালে গৃহসজ্জা সামগ্রী, কিচেন ক্যাবিনেটের ক্ষেত্রে এই শুল্ক হার বাড়িয়ে 50% করা হবে। তবে সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে আপাতত এসব পণ্যের ওপর 25%ই শুল্ক কার্যকর থাকবে। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপের মাধ্যমে আপাতত ভোক্তাদের উপর বাড়তি চাপ কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান জোরদার করার চেষ্টা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনলাইনে প্রচারণা করে তিনি তরুণ ভোটারদের নিজের সমর্থনে টানতে সক্ষম হয়েছেন। আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে এই সামাজিক মাধ্যমে হতে পারে জোহরান মামদানির জন্য বড় চ্যালেঞ্জ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিও। নির্বাচনী প্রচার কৌশলের অংশ হিসেবেই তিনি এসব ভিডিও পোস্ট করেছিলেন। বিশেষজ্ঞরা বিবিসিকে বলেন, বয়সে অপেক্ষাকৃত তরুণ জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের এমন এক অকৃত্রিম ও প্রাণবন্ত ভাবমূর্তি তৈরি করেছেন যা নিউ ইয়র্কের মানুষদের আকৃষ্ট করেছে। বিশেষ করে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকা তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে সফল হয়েছে তার এ প্রচার কৌশল। বার্তা সংস্থা এপির একটি জরিপ বলছে, নিউ ইয়র্কের 30 বছরের কম বয়সী ভোটারদের 3/4 তাকে ভোট দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জোহরানের ব্যক্তিত্ব প্রথাগত রাজনীতিকদের চেয়ে একেবারে আলাদা, যা তরুণদের বেশি আকৃষ্ট করেছে। প্রথম মেয়র হিসেবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়ে তিনি ইতিহাস গড়েছেন।
নিউ ইয়র্কের সিরাকিউজ ইউনিভার্সিটির এক অধ্যাপক জানান, মামদানির এ প্রাণবন্ত ব্যক্তিত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রচারণার একেবারে বিপরীত। তবে জোহরান মামদানি হোয়াইট হাউসের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন এবং প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, এর ওপরই তার নির্বাচনী এজেন্ডাগুলো বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করবে। তিনি বলেন, নির্বাচনী প্রচারে দ্রুত ও আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া সহজ হতে পারে, কিন্তু এটি বৈরী প্রশাসনের অধীন সরকার পরিচালনা করা অনেক বেশি কঠিন। আর এই বিষয়টি মামদানির সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে তুলে ধরা না হলে যে তরুণেরা তাকে ভাইরাল করেছেন তারাই খুব দ্রুত মোহভঙ্গ শেষে তার বিরুদ্ধে চলে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বিরোধিতা করে মানুষকে রাস্তায় নামানো সহজ, কিন্তু সিটি কাউন্সিলের আমলাতান্ত্রিক জটিলতা তাদের বোঝানো কঠিন। জোহরান মামদানির আসল পরীক্ষাটা হবে সেখানেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিশ্রুতির সঙ্গে মেয়রের কাজের মিল না থাকলে এই ভাইরাল সমর্থন দ্রুতই ক্ষোভে রূপ নিতে পারে বলেও মত বিশ্লেষকদের। সৃষ্টি ঘটক, ৭১। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রবাসী বাংলাদেশিরা। ইতিমধ্যেই শেষ হয়েছে ভোট রেজিস্ট্রেশন। বিদেশ থেকে দেশের নির্বাচনে ভোট দেবেন এমন সুযোগে যুক্তরাজ্যে থাকা প্রবাসীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। তবে পাশাপাশি কিছু প্রত্যাশাও রয়েছে তাদের। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ নিয়েই প্রবাসীদের ভাবনা, কথা, স্বপ্ন। দীর্ঘদিন ধরে দাবি ছিল প্রবাসীরা যেন দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশ নিতে পারেন। অবশেষে সেই অপেক্ষার অবসান। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন প্রবাসীরা। ইতিহাসের প্রথম প্রবাস থেকে ভোটাধিকার পেয়ে গর্বিত, উচ্ছ্বাসিত অনেকেই। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সকল প্রবাসীদের মতো আমিও ভোট দিতে পারবো ভেবে নিজেকে গর্বিত মনে করছি। দেশ স্বাধীনের 54 বছর পর প্রবাসীদের একটি দাবি বাস্তবায়ন হচ্ছে। প্রবাসীরা এই বছর প্রবাসে বসে ভোট দিতে পারবেন। এটি প্রবাসীদের জন্য অবশ্যই একটি বড় আনন্দের বিষয়। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাতে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান প্রবাসীরা। শুধু ভোট দিলেই হবে না, দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রবাসীদের। প্রবাসীদের ভোটটা যেন কাজে লাগে, দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ধারাবাহিকতা যেন আগামীতেও বজায় থাকে, সেটি প্রবাসীদের প্রত্যাশা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবো বিশ্বযোগে। চোখ রাখুন ৭১।